আমাদের মনটা একটা বাড়ির মতো, আসবাবপত্র মানুষজন দিয়ে সাজানো একটা বাড়ি। সেই বাড়িটারও দেখভালের প্রয়োজন। সেসব করতে করতে বাড়ির মালিকটা যখন হাঁপিয়ে যায়, তখন তাকে দাঁড়াতেই হয় বাড়িটারই একটা বিশেষ জানালার সামনে। আর ওই বিশেষ জানলাটা খুললেই চোখে পড়বে এক ছিলতে নজর কাড়া দৃশ্য। অন্তত সিসিলিয়া আর অদিতির চোখে তাই পড়েছিল। কীরকম সেই দৃশ্য, তারই বর্ণনা নিয়ে আজকের গল্প ঐন্দ্রিলা মুখার্জির কলমে এক চিলতে। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এই গল্পটা শুনতে শুনতে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। তোমরা নিশ্চয়ই জানো এখন থেকে আমাদের প্রতি শনিবারের গল্প আসছে স্পটিফাইতে। তাই শনিবারের গল্পগুলো এক সপ্তাহ আগে পেতে ফলো করো আমাদের স্পটিফাই চ্যানেলটি। তাহলে চলো এখন শোনা যাক আজকের গল্প এক চিলতে। জানলার ধারে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। জানলার কাঁচে ধরা পড়েছে সদ্য বিকেলের কমলা গোলাপি রং। মেয়েটার ঘন নীল দুটো চোখ চঞ্চলভাবে চেয়ে রয়েছে বাইরের প্রকৃতির দিকে। সামনের সবুজ ঘাস জমিতে কি যেন একটা খুঁজছে সে। তার কোমর সমান ঘন সোনালি চুলে প্রায় ঢেকে গেছে সাদা ফ্রকটা। এমন সময় একটা শব্দ শোনা গেল ঘাস জমিতে। খুব মৃদু একটা শব্দ, শুনতে পাওয়ার কিন্তু কথা নয়, কিন্তু তবু মেয়েটা শুনতে পেল। দ্বিগুণ চঞ্চল হয়ে উঠল তার চোখ দুটো। একটা ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে ঘাস জমির বুকে। সে এগিয়ে আসছে এই জানলাটারই দিকে। তাকে দেখা মাত্রই আকাশের লালচে রং যেন কাঁচ ভেদ করে এসে লাগলো মেয়েটার গালে। লজ্জা পেয়েছে সে। আলতো একটা শব্দ করে ঘরে ঢুকলো অদিতি। ছেলে মানুষ হলেও কাজের ছেলেটার যে একটা এলেম আছে তা বলতেই হবে। কি সুন্দর ঝকঝকে তকতকে করে রেখেছে ঘরটা। কাঠের মেঝেটা অবধি চকচক করছে। খাটে ধোপ দুরস্ত বেড কভার, জানলায় শৌখিন পর্দা, কি নেই। ট্রলি ব্যাগটাকে ও টানতে টানতে আলমারিটার পাশে এসে হাজির হলো। ঘরে আসবাব বলতে এই একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা বেডসাইড টেবিল আর ওই বিশাল খাটটা। আলমারি আর বেডসাইড টেবিলের মাঝখানে একটা ছোট্ট এক চিলতে জানলা, কাঁচের শাটার লাগানো। গাঢ় বেগুনি রঙের ভেলভেটের পর্দা দিয়ে সেটা ঢাকা রয়েছে। অন্যদিকের দেওয়ালে যদিও একটা বড় জানলা রয়েছে, তবুও অদিতির যেন ওই জানলাটার কাছে দাঁড়িয়ে থাকতে খুব ইচ্ছে হলো। আলতো হাতে সরাতে গেল পর্দাটা। এম সাহেব, খাবার দিয়েছি ডাইনিংয়ে, আপনি এখনো ফ্রেশ হননি? আচ্ছা ঠিক আছে, খেয়ে নিয়ে হবেন খুন, নয়তো খাবারটা আবার ঠান্ডা হয়ে যাবে। দরজা দিয়ে মুখ বাড়িয়ে মেল ট্রেনের গতিতে কথাগুলো বলে সেই রকম গতিতেই দৌড়ে চলে গেল 14 বছরের ছেলেটা। আচ্ছা অ্যালেক্স, এই বাড়িতে আগে কে থাকতো? গরম সুপে ফুঁ দিতে দিতে জিজ্ঞাসা করল অদিতি। সে এক পাগলা বুড়ো, দিন রাত হাহাহি করে হাসত। জীবনে তাকে কেউ বাইরে বেরোতে দেখেনি। উচ্ছ্বসিত গলায় বলে অ্যালেক্স। কাজের ছেলে হওয়া সত্ত্বেও অদিতি ওকে ওর পাশের চেয়ারে বসিয়ে খেতে দিয়েছে। এরকম অভিজ্ঞতা হয়তো এর আগে কোনো মালিক বা মালকিনের সঙ্গে তার অন্তত হয়নি। তাই কথাটার মধ্যে আনন্দসূচক কিছু না থাকলেও ওর গলা কেঁপে যাচ্ছে উচ্ছ্বাসে। পাগলা বুড়ো? হ্যাঁ, জনি কুপার। লোকে ডাকতো ক্রেজি কুপার। বুড়োর নাকি একটা মেয়ে ছিল, কিন্তু সেই মেয়েটা মারা যাওয়ার পরেই হি গন ম্যাড। এই বাড়িতে কেউ টিকতে পারে না কেন বলতো? মানে ভুতুরে ব্যাপার নাকি? দূর, তুমি ওসব গুজবে কান দিচ্ছ। নিজের অজান্তেই আপনি থেকে তুমিতে নেমে এলো অ্যালেক্স। চার্চের ফাদার বলেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ মেড বাই দ্য গড। গড খামোকা ভূতের মতো একটা খারাপ জিনিস কেন বানাতে যাবে বলো তো? ছেলেটার সারল্যের কাছে হার মেনে যায় উচ্চশিক্ষিতা অদিতির সমস্ত যুক্তি। চুপচাপ তাকায় উল্টো দিকের দেওয়ালের অ্যাকোয়ারিয়ামটার দিকে। আজই সম্ভবত জল পাল্টেছে অ্যালেক্স। অনেকগুলো রঙিন মাছ ছুটোছুটি করছে ওটার মধ্যে। না, আর দেরি করা ঠিক হবে না। তিতলিকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসতে হবে। অদিতি ভাবল।
দীর্ঘ নিঃশ্বাসটা বুকে চেপে রয়েছে মেয়েটা। না, যাকে সে খুঁজছে সে তো এখনো আসছে না, কিন্তু কেন? তাকে যে এখন ভীষণ দরকার। ওর কেমন যেন প্রচণ্ড কান্না পাচ্ছে, কাঁদতে চাইছে ও আপ্রাণ, কিন্তু তাকে জড়িয়ে না ধরলে যে মন খুলে সে কাঁদতেও পারবে না। মেয়েটা উসখুস করছে। জানলার সামনে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার পা দুটোতে আর নেই। বাধ্য হয়ে খাটটায় শুয়ে পড়ল সে। বুকের ভারটা আরও দুর্বিষহ মনে হচ্ছে এবার। আবারও ওর মনে হতে লাগলো ও একা, ভীষণ একা। ওর কেউ নেই, কোনো দিন যেন ছিলই না। আজ ক্রিসমাস। এতক্ষণে নিশ্চয়ই সবাই গ্রামের চার্চে গিয়ে হাজির হয়েছে। চার্চটা নিশ্চয়ই প্রচণ্ড সুন্দর করে সাজানো হয়েছে, সবাই খুব আনন্দ করছে। ক্রিসমাসের সময় চার্চের সামনেটায় ছোটোখাটো একটা মেলা বসে। গ্রামের বাচ্চারা কটন ক্যান্ডি, খেলনা বন্দুক, কাঁচ বা প্লাস্টিকের চুড়ি কেনে। হলুদ সাদা আলোয় ঝলমলিয়ে ওঠে গোটা গ্রামটা। তখন সমস্ত অন্ধকার এসে আশ্রয় নেয় ওর ঘরটায়। মেয়েটা অন্ধকারকে আগে ভয় পেত, তারপর অভ্যস্ত হয়ে গেছিল। চিরসঙ্গী বলে মেনে নিয়েছিল ওই অন্ধকারটাকেই। তখনই ও এলো সমস্ত কিছু এলোমেলো করতে। আর তাই আজকাল একটু অন্ধকারেই ওর দম বন্ধ হয়ে আসে। কিন্তু তবুও সে আসে না। ও আবার একা থাকার অভ্যেসটা করায়ত্ত করার চেষ্টা করতে থাকে। ও আবার পারে না। চোখের কোণাটা কেবল ভিজতে থাকে। না, আজও ঘুম আসবে না। বিছানার উপর উঠে বসে অদিতি। পাশে অঘরে ঘুমাচ্ছে তিতলি। সৌম্য চলে যাওয়ার পর থেকে আর ঘুমোতে পারে না অদিতি। এমনকি ঘুমের ওষুধ খেয়েও লাভ হয় না। সৌম্যর গা থেকে না একটা অদ্ভুত গন্ধ ভেসে আসত। ওর শ্বাস প্রশ্বাসে একটা অদ্ভুত সুর বাজত, যেগুলোকে আজও ভুলতে পারে না অদিতি। রাত এলেই ওর মনে পড়তে থাকে সেই সকালটার কথা। কি খুশি না ছিল সেদিন সৌম্য। তিতলি প্রথমবার ওকে বাবা বলে ডেকেছিল। তারপরেই যে কি হলো, সবকটা আলো যেন হঠাৎ দপ করে নিভে গেল। আশেপাশে কেউ নেই, গোটা দুনিয়াটা ছুটে চলল শুধু শুধু অদিতির চারপাশটাই যেন থমকে দাঁড়ালো একটা অন্ধকার, নিস্তব্ধ, নিশ্চল রাস্তায়। একবার তিতলির দিকে তাকালো অদিতি। আজ তিতলি না থাকলে ও তো কবেই। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো অদিতি। কেন কে জানে ওর মনে হলো ওই ছোট্ট জানলাটার সামনে দাঁড়ালে কিছুটা শান্তি পাবে ও। পর্দাটা এক হাত দিয়ে ও সরিয়ে দিল। তারপরেই একটু অবাক হলো, এ কি, ও এতক্ষণ জেগেছিল? আকাশ তো পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। উষার আবির ছড়িয়ে গেছে আকাশে। লাল, কমলা, হলুদ, গোলাপি রঙে রঙিন হয়ে উঠেছে আকাশটা। সেই রঙে ঝকমক করছে বড় বড় সবুজ ঘাসগুলো। বাগানের এই দিকের ঘাসগুলো এত বড় হয়েছে, অ্যালেক্সকে বলে কাটাতে হবে। নিজের মনেই বলে উঠল অদিতি। তারপরেই ওর চোখে পড়ল ঘাসের মাঝখান দিয়ে সরু একটা রাস্তা। একজনের বেশি হাঁটতে পারবে না সেই রাস্তা দিয়ে। অদিতির কেন জানি না মনে হলো এই রাস্তাটা আসলে কারোর জন্য বানানো হয়েছে, খুব স্পেশাল কারোর জন্য। কে সে? জানলার সামনে দাঁড়িয়ে অদিতির মনটা খুব শান্ত হয়েছিল। আবার যেন একটা অস্বস্তি গ্রাস করছে ওকে। সে অস্বস্তিটা পরিণত হচ্ছে বিরক্তিতে। ওর মন মারাত্মক কানচান করছে। ওর ভেতর থেকে কেউ যেন বলছে ওই রাস্তা দিয়ে কারোর হেঁটে আসা উচিত এক্ষুনি। আর সহ্য করতে পারল না অদিতি। একটা হ্যাঁচকা টানে পর্দা দিয়ে ঢেকে দিল জানলাটাকে। এমন সময় ওর চোখটা গিয়ে পড়ল বেডসাইড টেবিলে রাখা ডিজিটাল ঘড়িটার দিকে। সবে রাত 1টা বাজে। তাহলে জানলার বাইরে কি করে? ধপ করে বিছানায় বসে পড়ল অদিতি। তারপরে হঠাৎ ওর দু চোখ জুড়ে ঘুম এলো, যে ঘুম বিগত 4 বছরে একবারও আসেনি। ঘুম ভাঙল তিতলির হাসির শব্দে। চোখটা রগড়ে বিছানা থেকে উঠে বসল অদিতি। উল্টো দিকের বড় জানলা দিয়ে রোদ ঢুকে আলোয় আলোয় সাজিয়ে তুলেছে ঘরটাকে। ঘড়ির দিকে তাকালো অদিতি। বেলা 8:30।
ও এতক্ষণ ঘুমিয়েছে। গত রাতের স্মৃতি অল্প অল্প করে ভেসে উঠছে তার চোখের সামনে। বিছানা ছেড়ে উঠে পায়ে পায়ে এগিয়ে গেল ডাইনিংয়ের দিকে। ডাইনিংয়ে অ্যালেক্স তিতলিকে গল্প শোনাতে শোনাতে কর্নফ্লেক্স খাওয়াচ্ছে। গোগ্রাসে খাবার আর গল্প দুটোই গিলছে তিতলি। মুখের খাবার কোনো মতে সামলে বারবার বলে উঠছে, তারপর কি হলো? অ্যালেক্সও চোখটা বড় বড় করে বলছে, প্রতিদিন বিকেলে প্রিন্স স্কাই এইভাবেই আসতো প্রিন্সেস অরোরার সঙ্গে দেখা করতে। এবার হলো কি, একদিন কিং মানে প্রিন্সেস অরোরার বাবা সমস্ত কথা জানতে পেরে গেল। শুনে তো সে খুব রেগে গেল। রেগে গেল কেন? আরে প্রিন্স স্কাইয়ের বাবা আর প্রিন্সেস অরোরার বাবার তো ছোট্টবেলা থেকে ঝগড়া, ওরা তো এনিমি। তার ছেলে ওর মেয়ের সঙ্গে দেখা করতে আসে শুনে কিংয়ের মাথায় রক্ত চড়ে গেল। তাই সে ডেকে আনলো ডার্ক লর্ডকে। ডার্ক লর্ড কোথায় থাকে, কি করে? ডার্ক লর্ড থাকে অনেক দূরে একটা আইল্যান্ডে, নাইট আইল্যান্ড। সেখানে কখনো সকাল হয় না, 12 মাসই রাত, 12 মাস অন্ধকার। সেখানে রাতে চাঁদ ওঠে না, তারাও দেখা যায় না। সেখানে ডার্ক লর্ডের আছে নিজস্ব একটা ক্যাসেল। সেই ক্যাসেলে একটা ক্রিস্টাল বল রয়েছে, যেখানে দেশ বিদেশের সমস্ত জায়গার ছবি দেখা যায়। ডার্ক লর্ড সেই বলটা নিয়ে বসে থাকে, আর কোনো দুষ্টু কিং বা প্রিন্স কারোর ক্ষতি করতে বললে তাদেরকে ধরে এনে নিজের ক্যাসেলে বন্দি করে ফেলে। ডার্ক লর্ড খুব খারাপ তো? হ্যাঁ, খারাপই তো। তো সেই ডার্ক লর্ডকেই ডেকে পাঠালেন কিং। ডার্ক লর্ড এলো, কিং বললেন প্রিন্স স্কাইকে বন্দি করতে। পরিবর্তে উনি ডার্ক লর্ডকে অনেক টাকা দেবেন। ডার্ক লর্ড কি করলো? প্রিন্সকে ধরে নিয়ে নিজের ক্যাসেলে বন্দি করে দিল। আর প্রিন্সেস? প্রিন্সেস তো এসব জানে না। ও রোজ অপেক্ষা করে বসে থাকতো ওর প্রিন্সের জন্য। এক সময় ওর খুব রাগ হলো, তখন ওর বাবা ওকে মিথ্যে কথা বলল। কিং প্রিন্সেসকে বলল যে প্রিন্স স্কাই অন্য এক প্রিন্সেসকে বিয়ে করে সুখে ঘর সংসার করছে। তিতলি, খেয়ে উঠে পড়তে বসতে হবে কিন্তু। একটু বকুনির সুরেই বলে অদিতি। তিতলি অদিতির কথাটাকে প্রায় পাত্তা না দিয়েই বলে ওঠে, জানো মা, অ্যালেক্স দাদা বলছিল ওই অ্যাকোরিয়ামটা নাকি আগে আমাদের বেডরুমেই থাকতো। আমি অ্যালেক্স দাদাকে বলেছি ওটা যেখানে ছিল সেখানে রেখে দিতে। ফোঁটা ফোঁটা স্বচ্ছ জল গড়িয়ে চলেছে গাল বেয়ে, ভিজে দিচ্ছে কাঁধের কাছের সোনালি চুলগুলোকে। ভিজে গিয়ে চুলগুলো লেপটে যাচ্ছে কাঁধের সঙ্গে। জলের ফোঁটায় ভিজে যাচ্ছে সাদা ফ্রকটাও। ভিজে নীলচে ঝোপ ফুটে উঠছে তার সারা শরীরে। তার হাতের তুলি কিন্তু ছুটে চলেছে। সে কাঁপছে না, তার রোগ চেপে গেছে। কোনো দৈবিক শক্তি যেন ভর করেছে তার রুগ্ন শরীরে, আর অসম্ভব দৃপ্ত তার হাত। সেই হাত ছুটে চলেছে ইজেলে দাঁড় করানো ক্যানভাসের গা বেয়ে। ছাপ রেখে যাচ্ছে তার রঙিন গতিপথের। ধীরে ধীরে তার কাজ শেষ হলো, আবার অবসন্ন হলো ক্লান্ত শরীর। তবুও ক্যানভাসের দিকে তাকাতেই এক রাশ গর্ব আর ভালোবাসা ফুটে উঠছে তার দু চোখে। অসীম অহংকার নিয়ে মুগ্ধ নেত্রে সে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছে তার নিজের সৃষ্টির সৌন্দর্য। আজও জানলাটার সামনে দাঁড়িয়েছে অদিতি। মনের ভিতর একটা ভয় কাজ করলেও কোন এক অমোঘ টান ওকে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে জানলাটার সামনে। পর্দাটাকে এক হাতে চেপে ধরে অদিতি। ওটাকে সরানোর মতো আর সাহস নেই ওর। হঠাৎ ওর চোখে পড়ল পর্দার কোণে একটা ছোট্ট সুইচ। কেউ যেন খুব যত্নে সেটাকে লুকিয়ে রাখতে চেয়েছে। কিসের সুইচ এটা? অদিতি হাত বাড়িয়ে টিপেই ফেলল সুইচটা। সঙ্গে সঙ্গে একটা মায়াবী নীল আলোয় ভরে উঠল ঘরটা। নাইট লাইট? কিন্তু তার সুইচটা এখানে এভাবে লুকোনো কেন? আর এর আলোর উৎসটাই বা কোথায়? এসবের উত্তর পেতে আর বেগ পেতে হলো না। ওর চোখ সহজেই খুঁজে নিল বড় জানলাটার উপরে লাগানো ছোট্ট নীল আলোর উৎসটাকে। আর তখনই ওর চোখ গেল অ্যাকোয়ারিয়ামটার দিকে। বড় জানলাটার ঠিক পাশেই রাখা আছে ওটা।
আগে নাকি ওখানেই রাখা হতো ওটাকে, কিন্তু ওগুলো কি? পায়ে পায়ে অ্যাকোয়ারিয়ামটার দিকে এগিয়ে যায় অদিতি। অ্যাকোয়ারিয়ামটার গায়ে ঝকঝক করছে কতগুলো ছবি, হাতে আঁকা ছবি। কে এঁকেছে এগুলো, আর কেনই বা এঁকেছে? সে কি কিছু বলতে চায়? ছবিগুলোর দিকে মনোনিবেশ করল অদিতি। নীল আলোয় কাঁচের উপর জল করছে সবুজ চিত্রকলা। ছবিগুলোর এক একটা যেন এক একটা দৃশ্য তুলে ধরতে চায়। এক জায়গায় দেখা যাচ্ছে প্রসাধনরতা একটি মেয়েকে, আবার কোনো জায়গায় নারী পুরুষের মিলন দৃশ্য, আবার কোথাও একটা জানলার ধারে দাঁড়িয়ে থাকা অপেক্ষা মনা নারী। জানলার ছবিটা দেখে ছিটকে সরে এলো অদিতি। হ্যাঁ, এটা এই ছোট্ট এক চিলতে জানলাটাই। ওই জানলাটাকে ঘিরে তো অনেক রহস্য। তারই কি কোনো আভাস দিতে চায় এই ছবির শিল্পী? পরদিন সকালেও অদিতির ঘুম ভাঙল অ্যালেক্স আর তিতলির গলা শুনে। গত রাত্রেও আশ্চর্য রকমভাবে দুর্দান্ত ঘুম হয়েছে ওর। ডাইনিংয়ের সামনে দাঁড়াতেই সে দেখে যথারীতি অ্যালেক্স তিতলিকে খাওয়াতে খাওয়াতে প্রিন্স স্কাই আর প্রিন্সেস অরোরার গল্প বলছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক থেকে। তিতলির জীবনটাই ভালো, কি সুন্দর রূপকথার মধ্যে রয়েছে। আর অদিতি, সৌম্য চলে যাওয়ার পর থেকে সমস্ত রূপকথা যে মুছে গেছে ওর জীবন থেকে। ধীর পায়ে অ্যালেক্সের দিকে এগিয়ে যায় অদিতি। তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস অ্যালেক্স? সত্যি করে বল, কুপারের কি হয়েছিল? কুপারের মেয়ের কি হয়েছিল? ভাবলেশহীন ঘুম ঘুম মুখে কেউ যে এই ধরনের প্রশ্ন করতেও পারে তা ভাবতে পারেনি অ্যালেক্স। ভ্যাবাচাকা খেয়ে অদিতির দিকে তাকিয়ে বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তুমি কি কিছু দেখেছ? আমি যে কিছু দেখবো তা তুই আগে জানতিস মনে হচ্ছে। এবার একটু গলাটা চড়ায় অদিতি। একটা দীর্ঘশ্বাস ফেলে অ্যালেক্স। এই গল্পটা আমি কার কাছ থেকে শুনেছিলাম জানো? সিসিলিয়ার কাছ থেকে। আমার তখন থেকেই মনে হতো যে এটা গল্প নয়, এটা সত্যি। সিসিলিয়া যেন জোর করে এটাকে গল্প বলে চালাচ্ছে। খানিকটা মোহাচ্ছন্ন শোনায় অ্যালেক্সের গলাটা। কোনো স্টুপিড গল্পের কথা আমি শুনতে চাই না অ্যালেক্স, আমি বাস্তবটা জানতে চাই। গলার স্বর আরেক পর্দা বাড়ায় অদিতি। এবার যেন অ্যালেক্স হকচকিয়ে ওঠে, খানিকটা তুতলে বলে, আমি কি করে জানবো? ভালো মতন তো চিন্তামই না ওদের, বাড়ি থেকে ওরা কেউ বেরোতো না। এবার অ্যালেক্সকে প্রায় হুমকি দেয় অদিতি। তুই সত্যি কথা বলবি কিনা বল, আমি বুঝতে পারছি তুই সব জানিস। অ্যালেক্সের মুখের মোহাচ্ছন্ন ভাবটা আবার যেন ফিরে আসে। ধীর গলায় বলে, তুমি সত্যি জানতে চাও তো? এসো তাহলে আমার সঙ্গে এসো। বাড়ির এদিকটায় আগে অদিতি কখনো আসেনি। রান্নাঘরের পিছনের দিকেটা, ওর সামনে একটা কাঠের দরজা, আর তাতে ঝুলছে পেল্লায় একটা তালা। একটা চাবি দিয়ে সেটাকেই খোলার চেষ্টা করছে অ্যালেক্স। ক্যাঁচ কোঁচ শব্দে তালাটা জানান দিচ্ছে যে এই দরজা বিশেষ খোলা হয় না। অবশেষে খুলল দরজাটা। একটা বিশ্রী আওয়াজ করে উঠল। ঘরটা আর 5টা স্টোররুমের চেয়ে বিশেষ আলাদা বলে মনে হলো না অদিতির। ঝুলধুলায় ঢাকা পড়া আসবাবপত্র, ভাঙাচোরা জিনিসের মাঝে শুধু একটা জিনিসই চোখে পড়ার মতো, একটা আলমারি। রংচঙের সুন্দর আলমারি, যেটাকে এই ভাঙাচোরা জিনিসপত্রের মাঝে দৈত্যকুলে প্রহ্লাদ বলে মনে হচ্ছে। আঙ্গুল দিয়ে আলমারিটা দেখালো অ্যালেক্স। একটু হতাশা মাখা গলায় বলল, আমি যা জানি তা ওই আলমারিতেই পাবে, ওর চেয়ে বেশি আর আমি কিছু জানি না, ওই রূপকথাটা ছাড়া। একটা অদ্ভুত উত্তেজনা ঘিরে ধরছে অদিতিকে। উত্তেজনায় কাঁপছে ওর পাটা। কিন্তু কি আশ্চর্য, আলমারিটার দিকে যত এগোচ্ছে তত যেন শান্ত হয়ে যাচ্ছে ও। এমন এক শান্তি যা ও বহু দিন পায়নি। স্টিলের আলমারিটা বেশ শৌখিন। গোলাপি আর বেগুনি রঙের স্তর ছিঁড়ে কয়েক জায়গায় ফুটে উঠছে মোর্চের লাল রং। তার মাঝেও বোঝা যায় কেউ আলমারিটার গায়ে তুলি দিয়ে গাছ, লতাপাতা, জানলা ইত্যাদি এঁকেছে।
আবার এখানে জানলা। এবার বিরক্ত লাগে অদিতির। আলমারিটার হাতলে একটা চাপ দেয় ও। একটু বেগ পেতে হলেও সেটা খুলে যায়। পাল্লাটা খুলতেই চোখে পড়ে কিছু মামুলি জামা কাপড়, বেশিরভাগই সাদা রঙের। জামা কাপড় দেখে আন্দাজ করা যায় মেয়েটার বয়স 15-16 বেশি ছিল না। কি এমন হয়েছিল মেয়েটার? আবার একদমকায় মনটা খারাপ হয়ে গেল অদিতির। এবার ওর চোখ গেল আলমারিটার নিচের দিকে। দুটো ড্রয়ার রয়েছে ওখানে। মাটিতে বসে পড়ে প্রথম ড্রয়ারটা খুলে ফেলে অদিতি। ড্রয়ারটা ঠাসা রয়েছে আঁকার সরঞ্জামে, তুলি, পেন্সিল, ক্যানভাস, নানা রকমের রং, কি নেই সেখানে। একটা প্যাকেট চোখে পড়তে সেটাকে হাতে তুলে নেয় অদিতি। সেটাকে দেখি চোখটা চকচক করে ওঠে ওর। গ্লো ইন দ্য ডার্ক পেন্স। এমন পেন দিয়ে ছোটবেলায় ঢের খেলেছে অদিতি। এই পেনগুলো দিয়ে লিখলে বা আঁকলে সাদা চোখে কিছু দেখা যায় না, কিন্তু নীল আলো ফেললেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে ওঠে। এতক্ষণে অ্যাকোয়ারিয়ামের রহস্যটা ওর কাছে পরিষ্কার হলো। দ্বিতীয় ড্রয়ারটা খুলতে পাওয়া গেল অনেকগুলো ক্যানভাস। ফাঁকা নয়, কিছু না কিছু আঁকা রয়েছে তাতে। প্রথম ক্যানভাসটা দেখেই প্রায় আঁতকে উঠল অদিতি। সেদিন রাতে ও জানলার বাইরে যা যা দেখেছে হুবহু সেই দৃশ্য ধরা পড়েছে ক্যানভাসে। এরকম আরও অনেকগুলো ক্যানভাসে অনেক কিছু আঁকা, কোনোটায় ফুল, কোনোটায় আকাশ, কোনোটায় আবার অন্ধকার একটা ঘর। আর একদম শেষের ক্যানভাসটায় একটা মুখ, মানুষের মুখ, যেটাকে দেখে বিস্ময় আর ধরে রাখতে পারল না অদিতি। হাউ ইজ দিস পসিবল? ফিসফিসিয়ে কথাগুলো উচ্চারণ করে বুকে চেপে ধরল ক্যানভাসটা সে। অ্যালেক্স কিছু বলতে গিয়েও বলল না। ও জানতো যে এরকম কিছুই একটা হবে, কারণ ওই ক্যানভাসে যে লোকটার মুখ আঁকা রয়েছে সেই লোকটারই ছবি আছে ম্যাডামের ঘরের টেবিলে, ম্যাডামের ফোনের ওয়ালপেপারে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর বুক থেকে। আমি তখন খুব ছোট, বিশেষ কিছু আমার আর মনে নেই, শুধু সিসিলিয়াকে মনে আছে। শেষ কথাগুলো বলতে গিয়ে চোখটা ছলছল করে ওঠে অ্যালেক্সের। তখন বাবা সদ্য সদ্য মারা গেছে, মা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তখন আমি সিসিলিয়ার কাছে আসতাম, নিজের হাতেও আমাকে খাইয়ে দিত কেমন। ভিজে যাওয়া চোখের কোণ মুছে অ্যালেক্স একটু সামলে নিয়ে আবার বলতে আরম্ভ করে, তিতলিকে যে গল্পটা রোজ শোনাই, ওটা আমাকে সিসিলিয়া শুনিয়েছিল। উইজেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকতো আর আমাকে গল্প শোনাতো, অনেক গল্প। কিন্তু ওই গল্পটাকে আমার কোনোদিনও গল্প বলে মনে হয়নি, ভীষণ সত্যি মনে হতো প্রত্যেকটা কথা। ও গল্পটা বলতে বলতে কাঁদতো, আমি নিজে দেখেছি। তখন ও খুব অসুস্থ হয়ে পড়েছে, আঁকতে পারতো না, বিশেষ হাঁপিয়েই যেত। ওই জানলাটার সামনে বসে থাকতো চেয়ার নিয়ে, যেন কারোর জন্য একটা অপেক্ষা করতো। সিসিলিয়ার আঁকা শেষ ছবি ওইটা, যেটা তুমি আলমারিতে দেখলে। সিসিলিয়া ছবি আঁকবার পর সবার আগে আমাকে দেখাতো, তবে ওই ছবিটা যেন একটু অন্যরকম ছিল। ওইটুকু বয়সেও যেন বুঝতে পেরেছিলাম যে ওই ছবিটা দিয়েও কিছু বোঝাতে চায়। ছবিটা দেখানোর সময় ওর নীল চোখের মণি দুটো যেন যেন তীর তীর করে কাঁপছিল। ওই দৃষ্টি আমি আজও ভুলিনি। এবার চোখটা বন্ধ করে 2 হাত দিয়ে মুখটা ঢাকে অ্যালেক্স। অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। অদিতিও কিছু বলতে পারে না আর। বুকের ভেতরটা বড্ড ভারী লাগছে ওর। এরকম নিস্পন্দ কয়েকটা মুহূর্ত কেটে যাওয়ার পর অ্যালেক্স খানিকটা স্বগতোক্তি সুরে বলে ওঠে, গ্রেভিয়ার্ডের সবুজ ঘাসগুলো যেন আনন্দে আরো সবুজ হয়ে গিয়েছিল, সিসিলিয়াকে পাওয়ার আনন্দে। একটা সাদা জামা পরানো হয়েছিল ওকে, যেমনটাও রোজ পরে থাকতো। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন ঘুমোচ্ছে, প্রিন্স স্কাই এলেই আবারও জেগে উঠবে। থেমে গেল অ্যালেক্স। ওর চোখ থেকে জল উপচে পড়ছে। ওর সামনে নিস্তরঙ্গ হৃদয় নিয়ে বসে রইল অদিতি।
দোনামোনা করে একটা প্রশ্ন সে করেই ফেলল। কতদিন আগে মারা গেছিল সিসিলিয়া? তাও বছর 10 তো হয়ে গেছে। চোখ তুলে তাকালো অদিতি। আবার একটা মৃদু উত্তেজনা গ্রাস করছে তাকে। তারিখটা বলতে পারবি? 1 জানুয়ারি। একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় অ্যালেক্স। উত্তরটা শুনে জল করে ওঠে অদিতির চোখ দুটো। একটা অদ্ভুত হিসেব যেন মিলে যাচ্ছে, কেন তা ও নিজেও জানে না। উঠে দাঁড়ালো চেয়ার থেকে। ওই পরিস্থিতিতে অদিতির ওই রকম চোখ মুখ দেখে অ্যালেক্স একটু অবাক হলো। অ্যালেক্সের মুখ থেকে সেটা বুঝতে পেরে অল্প হেসে অদিতি বলল, 10 বছর আগে 1 জানুয়ারি 2011-এ আমার আর সৌম্যর প্রথম দেখা হয়েছিল। তোমার হলো? কতক্ষণ লাগে স্নান করতে? উফ বাবা, এরপর অফিস যেতে দেরি হলে আমার ওপর রাগ দেখাবে না। তিতলিকে খাওয়াতে খাওয়াতে চেঁচাচ্ছিল অদিতি। আরে ধুর, কিচ্ছু হবে না। বলতে বলতে বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসে সৌম্য। এমন সময় তিতলি দুজনকে অবাক করে দিয়ে বলে, বাবা। ব্যাস, আর সৌম্যকে পায় কে? তিতলিকে কোলে নিয়ে কত আদর, কত হাসি, কত আনন্দ। অফিস কামাই করার পর্যন্ত কথা বলেছিল। অদিতি ওকে রীতিমতো ঠেলে ঠুলে অফিস পাঠিয়েছিল। তারপরেই সব চুপচাপ। ওই দিনই সমস্ত থেমে গিয়েছিল হঠাৎ করে। সৌম্যর অফিসে ফোন করে অদিতি জানতে পেরেছিল সৌম্য সেদিন নাকি অফিসেই যায়নি। সৌম্যর ফোনেরও কোনো ট্রেস নেই। সেদিন অদিতি হন্যে হয়ে ঘুরেছিল পুলিশ স্টেশন, হাসপাতালে, কোথাও পাওয়া যায়নি সৌম্যকে। 1 বছরের তিতলি তখন অদিতির কোলে বসে অনবরত বলে চলেছে, বাবা। বিছানায় শুয়ে এই সবই ভাবছিল অদিতি। ও জানে একটু পরেই ঘুমে বুজে আসবে ওর চোখ। এই জায়গাটার সঙ্গে সৌম্যর একটা যোগ আছে। ও আগেই আন্দাজ করেছিল, কিন্তু আজ ও নিশ্চিত। ও আজ ওই আলমারিটার আশেপাশে সৌম্যর গন্ধ পেয়েছে। পাশ ফিরে শুলো অদিতি। ভাবল কাল একবার সিসিলিয়া আর জনি কুপারের কবরগুলো সে দেখে আসবে। কি হয়েছিল সিসিলিয়ার? দুটো হাত বুকের কাছে জড়ো করে জিজ্ঞাসা করে অদিতি। জানি না, এই গ্রামের কেউই জানে না। কেউ বলে টিবি, কেউ বলে ক্যান্সার, আবার কেউ বলে রেনাল ফেলিয়ার। সঠিকটা কেউই বলতে পারে না। দুদিকে মাথা নাড়াতে নাড়াতে বলে অ্যালেক্স। গ্রামের একেবারে শেষ প্রান্তে চার্চটা। চার্চের পিছন দিকে স্কুল। সেখানেই পড়াশোনা করে অ্যালেক্সের মতন কিছু ছেলে মেয়ে। আর চার্চের বাঁ পাশে একটা পুকুর, ডান পাশে এই গ্রেভইয়ার্ড। বাইরে থেকে দেখে গ্রেভইয়ার্ডটাকে গ্রেভইয়ার্ড বলে মনে হয় না, বাগান বলে ভ্রম হয়। নানা রকম ছোট বড় গাছ দিয়ে ঘেরা রয়েছে গ্রেভইয়ার্ডের সীমানা। আর ভিতর দিকটা ছেয়ে রয়েছে তাজা সবুজ ঘাসে। অদিতি সামনের দিকে তাকায়। ওর সামনে দুটো কবর, সিসিলিয়া কুপার, জনি কুপার। সাদা পাথরের উপর কালো হরফে জলজল করছে সিসিলিয়ার নামটা। সিসিলিয়া কুপার, 1994 to 2011। মাত্র 17 বছর বয়সে মেয়েটা চলে গেল। কি এমন মারণ রোগে তাকে ধরেছিল? মুখটা ফিরিয়ে নেয় অদিতি। আর ওর বাবার? মাথা খারাপ। মেয়ে অসুস্থ হওয়ার পর থেকেই লোকটা পাগল পাগল হয়ে যায়। মারা যাওয়ার পর তো পুরো মাথাটাই খারাপ হয়ে যায়। সিসিলিয়া মারা যাওয়ার 1 বছরের মধ্যেই তিনি সুইসাইড করেন। তারপর কুপার আঙ্কেলের কোন কাজিন নাকি বাড়িটা বিক্রি করবার চেষ্টা করে। আমার মা আর আমাকে বাড়িটা দেখভালের দায়িত্ব দেয়, কিন্তু কেউই থাকতে পারেনি। তুমি ওই জানলা দিয়ে যা দেখেছ তা দেখে সবাই ভেবেছে যে ওই বাড়িতে ভূত আছে। তুই তাদেরকে কিচ্ছু বলিসনি? এবার অ্যালেক্সের দিকে তাকিয়ে প্রশ্নটা করে অদিতি। কি বলতাম বলো তো? আমি নিজেকে কিছু জানি যে ওদের বলবো? আমাকে যা বললি তা ওদের বলিসনি কেন? আরেকটা দীর্ঘশ্বাস ফেলে অ্যালেক্স বলে, বললে কি কেউ বিশ্বাস করতো? তবে তোমাকে বলেছি অন্য একটা কারণে। বলে উজ্জ্বল চোখ তুলে ও তাকালো অদিতির দিকে।
প্রথম দিন থেকেই বুঝেছিলাম তোমার সঙ্গে সিসিলিয়ার প্রচণ্ড মিল। তুমি প্রথম দিন আমাকে পাশে বসে খাইয়েছিলে, যেমনভাবে সিসিলিয়া ছাড়া আর কোনোদিন কেউ খাওয়ায়নি আমায়। আমি তখনই বুঝেছিলাম যে... বলে থামে অ্যালেক্স, আবার বলে, তারপর তোমার ঘরে ওই ছবিটা দেখলাম, তখন একদম শিওর হয়ে গেলাম যে তোমার সঙ্গে সিসিলিয়ার কোনো না কোনো যোগাযোগ রয়েছে। কিন্তু কিসের যোগ, আর কেনই বা? বিড়বিড় করে বলে অদিতি। অদিতি আজও জানলাটা খুলে দাঁড়িয়েছে। ভয় করলেও ও আজ সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে, রহস্যটা ওকে জানতেই হবে। তিতলিকে সে রেখে এসেছে অ্যালেক্সের মায়ের কাছে। অ্যালেক্স ওর সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু অদিতি বারণ করে। বিপদ আপদের ভয় রয়েছে, নিজের জন্য ও অ্যালেক্সকে অন্তত বিপাকে ফেলতে চায় না। ঘড়ির কাঁটা যদিও জানান দিচ্ছে যে এখন রাত 12:30, জানলার বাইরে কিন্তু উষার রং ঝলমল করছে। আলতো হাতে জানলাটা খুলে ফেলল অদিতি। নিজের রোগা ভোগা ছোটখাটো শরীরটাকে টেনে হিঁচড়ে বার করে আনল বাড়ির বাইরে। অদিতির চোখ চলে যায় ঘাস জমির বুক চিরে বেরিয়ে আসা রাস্তাটার দিকে। রাস্তাটা আবার ওকে বিরক্ত করছে। রাস্তাটার দিকে তাকালেই যেন ওর আশেপাশের হাওয়ার কণাগুলো কানে কানে এসে বলে যায়, এখান দিয়ে কারোর হেঁটে আসা উচিত এখনই। কথাগুলো অদিতির মাথার মধ্যে অনুরণিত হয়ে চলেছে, হয়েই চলেছে, হাজার লক্ষ কোটিবার হয়েই চলেছে। বিরক্তিতে মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করল অদিতির। না, ও আর হারতে চায় না, হারাতে চায় না। চোখ বন্ধ করে একবার সৌম্যর মুখটা মনে করবার চেষ্টা করল। অনেকটা শান্তি পেল সে তাতে। পায়ে পায়ে হাঁটতে লাগলো ওই রাস্তাটার দিকে। ওই রাস্তাটাই যে ওকে গন্তব্যের দিকে পৌঁছে দেবে সে ব্যাপারে অদিতি নিশ্চিত। হাঁটছে অদিতি, হেঁটেই চলেছে। সময়ের কোনো জ্ঞান নেই ওর। ওর মাথার উপরের আকাশটারও নেই। এখনো সেখানে গর্বিত ভঙ্গিতে উষার রঙেরা খেলা করছে। হাঁটতে হাঁটতে অদিতি এসে পৌঁছালো একটা জংলা জায়গায়। চারিদিকটা একবার ভালো করে তাকিয়ে দেখল সে। জায়গাটা নিঃসন্দেহে তার চেনা, ভীষণ চেনা। কলকাতায় থাকাকালীন এই জায়গাটাতে ও এসে বসে থাকতো কলেজের অফ পিরিয়ডগুলোয়। তাই ছেলে মেয়েদের ক্যাঁচড় মেচড় এড়াতে কলেজ ক্যাম্পাসের পিছন দিকের এই বাগানটায় এসে বসত ও। এই জায়গাটা একটা পোড়ো বাড়ির চৌহদ্দির মধ্যে। এককালে হয়তো বাগান টাগানো ছিল। আশ্চর্য রকমভাবে সারা বছর কোকিলের ডাক শোনা যেত এখানে। অদিতি যদিও কোনোদিন কোকিল দেখতে পায়নি সেখানে। ও ভাবতো অন্য কোনো পাখি হয়তো, ডাকটা কোকিলের মতো শোনায়। বেশ বড় মেহগানি গাছটাও চোখে পড়ল অদিতির। ওটার নিচে বসেই ও কোনোদিন পড়াশোনা করতো বা কখনো আনমনে গান গাইতো বা কবিতা লিখত। আর এখানেই তো সৌম্যর সঙ্গে ওর আলাপ। একদিন যেন হঠাৎ মাটি ফুঁড়েই আবির্ভাব হয়েছিল সৌম্যর। এই জায়গাটায় সচরাচর কেউ আসতো না। সেদিনই হঠাৎ অদিতি একজনকে দেখেছিল। আনমনে অদিতি গান গাইছিল, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথা শহরে, তোমার আমার লাল নীল সংসার। হঠাৎ করেই ওর পিছন থেকে একটা অচেনা পুরুষ কণ্ঠ বলে উঠেছিল, যা বাবা, এত সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা জায়গায় বসে আপনার সেই ধুলোবালি ভরা শহরের কথাটাই মনে পড়ল। যদিও বেশ গান কিন্তু আপনি, সেটা নিয়ে কোনো অফেন্স নেই। সেই আচমকা গলা শুনেই মুখটা ঘুরিয়ে অদিতি সেদিন দেখতে পেয়েছিল সৌম্যকে, সেই প্রথমবার। তারপর থেকে রোজ দেখা হতো ওদের ওই জায়গাতেই। তারপর সেখান থেকে প্রেম, বিয়ে, তিতলি। নিজেকে একরকম প্রায় ঝাঁকুনি দিয়ে অতীত থেকে বর্তমানে নিয়ে আসে অদিতি। আসল জিনিসে মন দেয় সে। স্বাভাবিক যুক্তিবুদ্ধি বলে কলকাতা থেকে এই জায়গাটার দূরত্ব কম করে ১৫০০ কিলোমিটার। তাহলে দু হাত দিয়ে চোখ দুটো একবার রগড়ে নেয় অদিতি। এটা আদৌ ওই জায়গাটাই তো? আরেকবার চারিদিকে তাকিয়ে ও নিশ্চিত হয় ভুল হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কিন্তু একটা হিসেব মিলছে না ওর মনের গভীরতম অন্তর্মহলে।
কিন্তু কিসের হিসেব নিজেই এখনো সে বুঝতে পারছে না। বড় ক্লান্ত লাগছে অদিতির, আর কিছু ভাবার ক্ষমতা নেই ওর এই মুহূর্তে। মেহাগনি গাছটার তলায় শরীরটা এলিয়ে দেয় সে। ওর এখন বিশ্রামের দরকার। ঘুমিয়ে পড়েছিল অদিতি। এমন সময় একটা ধাক্কা আর চেনা স্পর্শ এবং সর্বোপরি ভীষণ চেনা একটা কণ্ঠস্বর ওর কানের কাছে অনবরতভাবে ডেকে চলেছে। অদিতি, হে অদিতি, ওঠো শিগগির। ধর্মড়িয়ে উঠে বসে অদিতি। চোখটা খুলেই যাকে দেখতে পায় সে আর কেউ না, 4 বছর ধরে যাকে হন্যে হয়ে খুঁজে চলেছে সে, যার স্মৃতি বুকে নিয়ে কাটিয়েছে, যার জন্য নির্ঘুম কেটেছে বিগত 4টে বছরের প্রতিটা রাত। সেই সৌম্য। সৌম্য ওর সামনে। এও কি বিশ্বাস করা যায়? যদিও বিশ্বাস অবিশ্বাসের ধার ধারেনি অদিতির চোখের জল। দুহাতে সৌম্যকে জড়িয়ে ধরেও কাঁদতে আরম্ভ করে দিয়েছে। সৌম্য প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওকে। তারপর ওর 2 কাঁধে হাত দিয়ে সজোরে একটা ঝাঁকুনি দিয়ে কঠিন গলায় বলে, কাঁদবে না, খবরদার কাঁদবে না তুমি। আর এক মুহূর্তের জন্যও নির্ভর করবে না আমার ওপর। সেদিন ওই কথাটা বলেই ভুল করেছিলে তুমি। তাহলে কি বলে ডাকবো তোমায়? প্রিন্স স্কাই নাকি সৌম্য? অদিতি খানিকটা ধাতস্থ হয়ে প্রশ্নটা করে। সেসিলিয়ার কাছে স্কাই, তোমার কাছে সৌম্য, ঐশ্বর্যের কাছে আয়ুষ, আরও কত কি। একটা দীর্ঘশ্বাস ফেলে সৌম্য বলে, তারপরে মুখে জোর করে একটা হাসি টেনে এনে বলে, এর মধ্যে যে কোনো একটা বলে ডাকতে পারো আমায়। আসল ব্যাপারটা কি সৌম্য? আমি জানতে চাই। ঝাঁঝালো গলায় প্রশ্ন করে অদিতি। আসলে সত্যিটা কি জানো? এবার একটা সত্যিকারের মুচকি হাসি খেলে গেল সৌম্যর মুখে। আসলে ডার্ক লর্ড তোমাদের ভয় পায়, বিশেষ করে তোমাকে। মানে? অদিতি অবাক হয়। সেসিলিয়াকে যে গল্পটা বলেছিলাম সেটা আসলে পুরোপুরি গল্প নয়, বেশিরভাগটাই সত্যি। মানে ডার্ক লর্ড বলে সত্যি কেউ আছে? হাঁ হয়ে যায় অদিতির মুখ। আলবাত আছে, নয়তো এত মায়াজাল বানালো কে? মায়াজাল? তা না তো কি। এই যে তুমি সিসিলিয়ার ঘরের জানলা দিয়ে মাঝরাত্রে ভোরের আকাশ দেখতে পেতে, বা কলেজের পেছনের এই বাগানটায় সারা বছর কোকিলের ডাক শুনতে পেতে, সেগুলো মায়াজাল ছাড়া আর কি। আদতে এগুলোকে একটা পোর্টাল বলতে পারো, যেখান দিয়ে ডার্ক লর্ড যাতায়াত করাতো আমাকে তোমাদের সঙ্গে দেখা করানোর জন্য। তোমাদের সব থেকে পছন্দের জিনিসগুলো দিয়ে সাজানো হয়েছিল এই পোর্টালগুলো। যেমন ধরো সিসিলিয়ার ক্ষেত্রে ভোরবেলার দৃশ্য, বা তোমার ক্ষেত্রে কোকিলের ডাক। সব পোর্টালগুলো এক জায়গায় এসে মিশেছে। এখান থেকে ওই আর কিছু দূর গেলে দেখতে পাবে একটা ধান ক্ষেত। ঐশ্বর্যের সঙ্গে আয়ুষ দেখা করতে আসতো ওইখানে। আর আচ্ছা, বেশ বুঝেছি, কিন্তু এই ডার্ক লর্ড লোকটা কে? সে কি চায়? তোমাদের শেষ করতে। কিন্তু কেন? প্রায় আঁতকে ওঠে অদিতি। তুমি কি কোনোদিন অনুভব করোনি অদিতি যে তুমি সবার থেকে আলাদা? স্নেহার্দ্র কণ্ঠে বলে সৌম্য। আলাদা কিসে? এই যে তুমি দুঃখ করতে তোমার কোনো বন্ধু বান্ধব নেই বলে। আসলে সবাই হিংসে করতো তোমাকে। ওরা কেউ তোমার মতো নয়, তোমার মতো হতে পারবে না বলে। তোমার মতো মন কারোর হয়? তোমার মতো উদার, বিশ্বাসযোগ্য, বৈচিত্র্যময় খুব কম মানুষ হতে পারে অদিতি। আর যারা তোমার মতো বা তোমার মতো হতে পারে, ডার্ক লর্ড তাদের ভয় পায়। মানে? তোমরা এই দুনিয়াটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখো। তোমাদের কাছে এসে ডার্ক লর্ডের যাবতীয় জারিচুরি খতম হয়ে যায়। তাইও তোমাদের দুর্বল করতে চায়, শেষ করে ফেলতে চায়। তাতে প্রায় সফলও হয়েছিল, কিন্তু ওকে রুখে দিয়েছ তুমি। বলে গর্বের দৃষ্টিতে অদিতির দিকে তাকায় সৌম্য। আমি? চোখ প্রায় কপালে উঠে যায় অদিতির। হ্যাঁ,
আসলে ডার্ক লর্ড হলো কিং অফ নেগেটিভ ভাইবস। যা কিছু ঋণাত্মক, যা কিছু অন্ধকার, তাই নিয়ে ওর কাজ কারবার। সারা বিশ্বে ঋণাত্মকতা ছড়িয়ে দেওয়াই ওর কাজ। ওকে শেষ করে ফেলতে পারে একমাত্র পজিটিভিটি। তুমি সেটাই করে দেখিয়েছ, যা সিসিলিয়া পারেনি, ঐশ্বর্য, বম্মি, চিনসু কেউ পারেনি। সবাই হেরে গেছে ডার্ক লর্ডের এই নোংরা খেলায়। শুধু তুমি জিতেছ, তুমি জিতবেই। কিন্তু তুমি তাহলে কে? আর ওরাই বা হারলো কেন? আর আর আমি বা? আমি? আবার ব্যথিত হাসিটা ফিরে আসে সৌম্যর মুখে। আমি এই ডার্ক লর্ডের খেলার একটা পুতুল মাত্র। তোমাদেরকে শেষ করতে ও পাঠাতো আমায়। আমি মানুষ নই, সেটা আশা করি খেয়াল করেছো তুমি। বিগত 14-15 বছরে আমার বয়স একটুও বাড়েনি। আমি একটা অদ্ভুত যন্ত্র, জানো। আমার কাজ তোমাদের ভুলিয়ে রাখা, তোমাদের ক্ষমতা বুঝতে না দেওয়া। ধীরে ধীরে তোমরা আমার ওপর নির্ভরশীল হয়ে পড়ো, আর যেদিন ডার্ক লর্ড বুঝতে পারে যে তোমরা আমার ওপর 100% নির্ভর করো, তখনই আমাকে সরিয়ে নেয় ও। কিন্তু কেন? তোমাদের শেঁড় দ্বারা ভেঙে যায়, মনোবল শেষ হয়ে যায়। তারপর ধীরে ধীরে তোমরাও আর 5 জনের মতোই হয়ে যাও। ঐশ্বর্য তো সুইসাইড করলো, আর বম্মি তো পুরোপুরি বকে গেল। সেসিলিয়া কিন্তু শেষ পর্যন্ত লড়েছিল, জানো তো। কিন্তু শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ, তাই বেচারিকে চলে যেতে হলো। কিন্তু ওর মধ্যেও ক্ষমতা ছিল, জানো তো। তাই তো ওকে ভরসা করে গল্পটা বলেছিলাম। যখন ও বুঝলো ওর দিন শেষ হয়ে আসছে, চারিদিকে সূত্র ছেড়ে গেল। বোধহয় বুঝতে পেরেছিল যে একদিন তুমি আসবে। এত কিছু বলে থামল সৌম্য। অদ্বিতীয় মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছে সৌম্যর দিকে। কিছুই বলার আর ক্ষমতা নেই তার। যে সৌম্যর জীবনের সমস্ত রূপকথা নিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সেই সৌম্যই আবার ফিরে এসেছে রূপকথা নিয়ে। বলা ভালো, স্বয়ং রূপকথা হয়েই যেন ফিরে এসেছে ও। অদিতিকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে সৌম্য আবার বলে উঠল, আমি হয়তো মানুষ নই, কিন্তু তোমাদের মতো মানুষদের সঙ্গে সময় কাটাতে কাটাতে আমার মধ্যেও একটা সত্তা তৈরি হয়েছে। বিশেষ করো, তোমাদের কাউকে ঠকাতে চাইনি আমি। তোমাদের সবাইকে আমি যথেষ্ট স্নেহ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। শেষের কথাগুলো বলার সময় গলাটা কেমন কেঁপে যায় সৌম্যর। একজন করে শেষ হয়, আর আমি মরমে মরে যাই। তোমার মনে আছে তুমি শেষ দিন আমাকে কি বলেছিলে? বলে অদিতির দিকে জিজ্ঞাসু চোখ তুলে তাকায় সৌম্য। ঠিক কি বলার কথা সৌম্য বলছে তা বুঝতে না পেরে দুদিকে মাথা নাড়ায় অদিতি। সৌম্য স্মিত হেসে বলে, তুমি সেদিন আমাকে বলেছিলে তুমি না থাকলে আমার কি হতো বলো তো। বাপ মা মরা মেয়েটাকে হয়তো শেয়ালে কুকুরে ছিঁড়ে খেত। ব্যাস ওই দিনই তোমার নির্ভরশীলতার ঘোড়া ভর্তি হয়ে গেল, আর ডার্ক লর্ডও আমাকে সরিয়ে নিল। কিন্তু এখন এক অদ্ভুত উত্তেজনায় আবেগে জলজল করছে অদিতির চোখ দুটো। তুমি হয়তো হেরে গেলে, কিন্তু দমে গেলে না, লড়ে গেলে। ডার্ক লর্ড পড়ল মহা আতান্তরে। ও অনেক চেষ্টা করলো আমার স্মৃতি দিয়ে তোমাকে ভুলিয়ে রাখার, কিন্তু পারল না। চোখের জল মুছে অদিতি বলে, তোমাকে নিয়ে বসে থাকলে চলতো আমার? তিতলিটাকে কে মানুষ করত? ওর মুখের দিকে তাকালে কি মনে হতো জানো? লড়তে হবেই আমাকে। তাই শেষ পর্যন্ত কলকাতার পাত্তারি গুটিয়ে চলে এলাম এখানে। তাও দেখো, তুমিও ঠিক। সৌম্য স্মিত হেসে বলে, ভাগ্য বলেও একটা জিনিস আছে, সেইটা বোধহয় ডার্ক লর্ডের খারাপ যাচ্ছে আজকাল। তুমি কলকাতা ছেড়ে এলে তো এখানেই। তুমি ডার্ক লর্ডের সঙ্গে একরকম সম্মুখ সমরে নামলে, আর এসেই একে একে সব জানতে পেরে গেলে ওর জারিচুরি। তুমি এসব উদ্ধার করার পর থেকেই ডার্ক লর্ডের শক্তি কমছে প্রতি মুহূর্তে। আর আজ রাত্রে
সেটা প্রায় তলানিতে এসে ঠেকেছে। তাই তো আমি পালিয়ে আসতে পারলাম আজর প্যালেস থেকে। তুমি এখন সব জানো, ওকে প্রায় শেষ করে দেওয়ার ক্ষমতা রাখো তুমি। তার মানে? হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ায় অদিতি। আমাকে নিয়ে চলো ওর প্যালেসে, আমি ওকে শেষ করবই। রোখ চেপে যাওয়া গলায় অদিতি বলে, আরে দাঁড়াও দাঁড়াও, এত সহজ নয়। বলে সৌম্য উঠে দাঁড়ায় অদিতির মুখোমুখি। অদিতি আঁতকে ওঠে। এ কি, সৌম্যর শরীরটা কখন যেন আবছা হতে শুরু করেছে, এত কথার মাঝে খেয়ালই করেনি অদিতি। এখন সৌম্য প্রায় অদৃশ্য। ওকে দেখে মনে হচ্ছে যেন কেউ হাওয়ার গায়ে রং দিয়ে ছবি এঁকে রেখে দিয়েছে। এইসব কি? চেঁচিয়ে ওঠে অদিতি। আমি ডার্ক লর্ডের সৃষ্টি, সে না থাকলে আমি থাকবো কি করে? হ্যাঁ? সৌম্য একটা ব্যঙ্গের হাসি হাসে। না, অনেকদিন পর তোমাকে পেয়েছি, আমি হারিয়ে যেতে দেব না, আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। বলে অদিতি জড়িয়ে ধরতে চায় সৌম্যকে। না, একদম না। তুমি আমার উপর নির্ভর করবে না, তাহলেই ডার্ক লর্ডের শক্তি বাড়তে থাকবে আবার। সৌম্য আবার প্রায় ছিটকে সরে আসে। সত্যি বলতে কি, তুমি চাইলেই তো আর ডার্ক লর্ডকে মারতে পারবে না, কেউই পারবে না। পারবো না? কেন পারবো না? অদিতির উত্তেজনায় যেন এক রাশ জল পড়ে। ডার্ক লর্ড একটা ফিনিক্স পাখির মতো, ও মরবে আবার ফিরেও আসবে। কারোর মনে যদি এতটুকু খারাপ চিন্তা আসে, তাহলেই আবার ফিরে আসবে ডার্ক লর্ড, আবার শুরু করবে এই খেলা। আবার হয়তো বেছে নেবে তোমার মতো কিছু মানুষকে। আসলে অদিতি, এই খারাপ ভালোটা সবার মধ্যেই আছে জানো তো, এবং সেই জন্যই জীবন সুন্দর, নয়তো জীবনটা কবেই একঘেয়ে হয়ে যেত। সৌম্য প্রায় অদৃশ্য হয়ে গেছে, ওর আওয়াজও আর প্রায় শোনা যাচ্ছে না। তাহলে আমি কি করব? চেঁচিয়ে কেঁদে ওঠে অদিতি। তুমি ফিরে যাও, আর কখনো হেরে যেও না। জীবনের চোখে চোখ রেখে লড়াই করো। তোমার মতো মানুষ যতদিন আছে, ডার্ক লর্ড কিচ্ছু করতে পারবে না। ভালো থেকো। অদিতি ওখানেই ধপ করে বসে পড়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে। মাম্মাম, তুমি কোথায় গিয়েছিলে আমাকে ফেলে? তিতলির প্রশ্নের বারংবার আক্রমণেই ঘুমটা ভেঙে যায় অদিতির। উঠে দেখে ও বসে রয়েছে ওর ঘরের বিছানায়, ওর পাশে তিতলি আর অ্যালেক্স। আমাকে কোথায় পেলি তোরা? উঠে বসতে বসতে প্রশ্ন করে অদিতি। অ্যালেক্স গম্ভীর মুখে উত্তর দেয়, কোথায় আবার? ওই জানলার নিচেই তো পড়েছিলে, মানে বাড়ির বাইরের দিকটায়। মানে? দৌড়ে উঠে যায় অদিতি, ছোট্ট জানলাটার সামনে দাঁড়ায়। পর্দাটা সরাতেই ওর চোখটা ধাঁধিয়ে যায় সোনালি রোদে। অদিতি বুঝতে পারে ডার্ক লর্ডের সঙ্গে সঙ্গে ওর মায়াজালও গুটিয়ে গেছে। হঠাৎই ভারী মন খারাপ হয়ে যায় অদিতির। এই জানলাটা এখন একটা সাধারণ জানলা। ওর চোখের সামনে থেকে আবার সরে গেল ওর এক চিলতে রূপকথাটুকু। আমাদের আজকের অতিথি বিখ্যাত লেখিকা অদিতি রায়চৌধুরী, যার প্রথম বই অ্যাগেইনস্ট দ্য ডার্ক নাইট বেশ সাড়া ফেলেছে ছোট থেকে বড় সমস্ত রকম পাঠক পাঠিকাদের মধ্যে। সবার মুখে একটাই প্রশ্ন, প্রথম বইটি লেখিকা উৎসর্গ করেছেন একটি জানালাকে। কেন? কি এর কারণ? চলুন সরাসরি জেনে নিই লেখিকার মুখ থেকে। আসলে সবার জীবনে একটা জানালা থাকা উচিত, যে জানালাটা দিয়ে দেখা যাবে মনের মতন রূপকথার জগৎ। আমরা যতই বড় হই না কেন, এক চিলতে জায়গা রূপকথার জন্য বরাদ্দ রাখা উচিত, তাই না? বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে অতটা হাঁপিয়ে পড়তে হয় যখন, তখন ওই এক চিলতে জানালাই হয়তো একটু শান্তির আশ্রয় হয়ে উঠতে পারে। শুনছিলে ঐন্দ্রিলা মুখার্জির কলমে এক চিলতে,
কেমন লাগলো আজকের গল্প অবশ্যই লিখে জানিও আমাদের কমেন্ট বক্সে। আর আগেই বলেছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। এখন আমাদের থ্রিলারল্যান্ডে আসছে সপ্তাহে 2টো করে গল্প। আজকের গল্পের গল্প পাঠ এবং অ্যালেক্সের ভূমিকায় ছিল অনুভব, অদিতির ভূমিকায় ছিল সুচিস্মিতা, তিতলির ভূমিকায় স্মিতা, সৌম্যর ভূমিকায় ছিল রণদীপ এবং সঞ্চালকের ভূমিকায় ছিল সৌমিলি। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে শঙ্খ, নির্দেশনায় অনুভব এবং পোস্টারটি ডিজাইন করেছে সৌরেন্দ্র। তাহলে আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো।